বলল, সত্যি বলছিস বাবা? তোরা সত্যি কেউ আর যাচ্ছিস না? আদির মাথা ঝাঁকিয়ে বলল, জি আব্বু। মেঘ তো নিজের আব্বুকে জড়িয়ে ধরে সে কি কান্না! ওর কান্নায় মুহূর্তেই হাসি খুশি পরিবেশটা ভারী হয়ে উঠল। আদিবা ছুটে এসে আলী আহমেদ খানের কোলে উঠল। কোল থেকে বারবার বলছে, বড় দাদু, আমার বড় আম্মু কাঁদছে, তুমি কি মেরেছ? আলী আহমেদ খান হেসে গিয়ে বলল, না ছোট বউ, মেঘ আমার অনেক আদরের মেয়ে, আমি কি তাকে মারতে পারি? আদিবা খিলখিলিয়ে হেসে বলল, মেঘ না, আম্মু বলো আম্মু। আদিবার মুখে মিষ্টি বুলি শুনে মেঘ সহ সকলেই হেসে দিল। মেঘ কান্না মুছে আদিবার গালে চুমু দিল। সন্ধ্যায় পর্দা তখন ধীরে ধীরে নেমে আসছে। আকাশে বুকে লালচে আবার মিলিয়ে গেছে, এক ধরনের নীলচে অন্ধকার নামছে চারপাশে। তার বাতিগুলো এঁকে এঁকে জ্বলে উঠছে, বাতাসে হালকা শীতলতা, শহরের ব্যস্ততার ভেতরে একটা শান্ত নিস্তরঙ্গ আমেজ জমে আছে। কাছে একটা দোকান থেকে ভাজা সামোসার গন্ধ নাকে লাগছে। চিরচেনা সেই ছোট্ট চায়ের দোকানটা যেন সন্ধ্যার জমায়েতের আসর বসেছে। আজ বহু বছর পর। বাঁশের বেঞ্চ, কাঠের টেবিল আর কাচের গ্লাসে ধোয়া ওঠা চা, সব কিছুতে একরকম পরিচিত আর আপন গন্ধ। সেই দোকানের এক কোণে পাশাপাশি বসে আছে আবির, তানভীর, রাকিব, রাছেল ও মোবারক। সামনে রাখা ধোয়া ওঠা চায়ের কাপ, টেবিলের উপর কয়েকটা বিস্কুটের প্লেট। আড্ডার ফাঁকে ফাঁকে চায়ের ধোয়া ওঠা যাচ্ছে বাতাসে। এই যে এতদিন পর আবার সবাই একসাথে, মজাই আলাদা। মোবারক হাসতে হাসতে বলল, চায়ের কাপে চুমুক দিতে দিতে আবির উত্তর দিল, এত কিছু বছর পর তোদের সাথে চায়ের দোকানে এই আড্ডাটাকে অনেক মিস করেছি দোস্ত। রাকিব হঠাৎই বলে উঠল, আবিরকে ছাড়া তো চায়ের দোকানের আড্ডা আগে কখনই জমতই না। তখন তো গত 10-12 বছর এখানে এসে আমাদের একবারও আড্ডা দেওয়া হয়নি। তানভীর হাসতে হাসতে টেবিলে চাপড় মারল, ঠিকই বলছো, ভাইয়াকে ছাড়া কি চায়ের আড্ডা জমে? তবে এখন থেকে আড্ডা হবে আগের মতো, প্রতি শুক্রবার। আবির বলল, থাম এবার তোরা, সব হবে। এবার আছে আবিরকে উদ্দেশ্য করে বলল, তোর মতো ছেলে সত্যি আজকালকার জামানার পাওয়া যায় না। আমাদের 5 বন্ধুর মধ্যে তুই সবচেয়ে বেশি দায়িত্বশীল। তোর জায়গায় আমি হলে বিদেশের মাটিতে থেকে কখনো দেশের বিজনেস সামলাতে পারতামই না। তুই একা হতে পরিবার, ব্যবসা, ছেলে মেয়ের ভবিষ্যৎ সব সামনে নিয়েছিস। আবির রাসেলের কাঁধে হাত রেখে বলল, হয়েছে বাপ, আর জ্ঞান দিস না, বেশি ফুল গেছে, ভয়টা জামো। আবিরের এমন ব্যঙ্গ করা কথা শুনে তানভীর, রাকিব, রাসেল, মোবারক একসাথে হেসে দিল। রাকিব বলল, অফিসে কবে যাওয়ার চিন্তা ভাবনা করেছিস? আবির মুখ স্বাভাবিক রেখে বলল, ভাবছি আগামীকাল থেকে যাব। এবার রাকিব আবারও বলল, প্রয়োজন নেই, কয়েকটা দিন বাড়িতে থাক, পরিবারকে সময় দে, তারপর আসিস। পাশ থেকে তানভীর বলল, ভাইয়া এত তাড়াহুড়া কেন করছো? দেশে যখন এসেছো, নিজের অফিসে নিজেই তো যাবেই, কয়েকটা দিন বাড়িতে রেস্ট করো। ওরা তো ঠিকই বলছে, কয়েকটা দিন বাড়িতে থাক। রাসেলের কথায় রাকিব, তানভীর ও মোবারক সায় জানালো। আবির কিছুক্ষণ ভেবে দুষ্ট এসে বলল, বাড়িতে থাকলে আমি একা থাকবো কেন? তোদের সবাইকে থাকতে হবে। ওর এমন অদ্ভুত কথা শুনে বাকিরা সবাই আশ্চর্য কণ্ঠে বলল, কি? আবির হেসে হেসে বলল, কি না জি, সবাই পরিবারকে নিয়ে একটা রিউজেশন করলে কেমন হয়, পাহাড়ে বা সমুদ্রে 1 সপ্তাহের জন্য। তানভীর বলল, রিউজেশন মানে পূর্ণমিলন? ওয়াও, দ্যাটস গুড আইডিয়া। মোবারক ও আবির তানভীরের সাথে সায় দিল। রাকিব ও রাসেল চুপ করে বসে আছে। ওদের দিকে তাকিয়ে আবির বলল, কী রে, তোদের আবারও কি হলো? রাকিব বলল, তোরা যা দোস্ত। আবির ভুরু কুঁচকে বলল, কেন? রাসেল বলল, আবার দুজন যদি চলে যাই 1 সপ্তাহের জন্য, তাহলে অফিসের কি হবে? অফিসকে সামলাবে? আবির খানিকটা হেসে বলল, ওটা নিয়ে তোদের ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করে নিব, তোরা শুধু প্রস্তুতি নে। এবার রাকিব আর রাসেল একসাথে হুড়ুড়ে বলে চিৎকার দিয়ে আবিরকে জড়িয়ে ধরল। তানভীর আর মোবারক এসে ওদের 3জনকে জড়িয়ে ধরল।
ওদের পাঁচজনের। তানভীর আর মোবারক এসে ওদের তিনজনকে জড়িয়ে ধরলো। ওদের পাঁচজনের তো খুশি দেখে দোকানের আরও লোকেরা চা খেতে খেতে ওদেরকে দেখছে। হয়তো তারা বোঝার চেষ্টা করছে এর মধ্যবয়স্ক এসেও পাঁচ বন্ধুর এতটা খুশির কারণ। ওদের হাসি মশার দোকানটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। দোকানদার মাঝে মধ্যে এগিয়ে এসে কাপ ভরে দিচ্ছে। পাশেই অন্য গ্রাহকরা বসে খুঁটিনাটি গল্প করছে। বাইরে হালকা হাওয়া বইছে। দোকানের পাশে ঝুলে থাকা লণ্ঠনের আলোয় পাঁচ বন্ধুর মুখ স্পষ্ট ভেসে উঠেছে। অবশেষে সিদ্ধান্ত হলো আগামী 2 দিন পর তারা সবাই সাজেক যাবে। এই 2 দিনের মধ্যেই সবাই সব কিছু গুছিয়ে যার যার অফিস থেকে 1 সপ্তাহ ছুটির ব্যবস্থা করে নেবে। সন্ধ্যার সেই আবহ তাদের আড্ডায় যেন এক টুকরো জীবন অবিচ্ছেদ অংশ, চেনা, সরল অথচ ভীষণ আপন। হ্যালো হ্যালো, তামিম আমার কথা শুনতে পাচ্ছিস? বলতে বলতে মেঘ সোফা থেকে উঠে একপাশে গিয়ে দাঁড়ালো। সেই মুহূর্তে বাড়িতে ঢুকলো আবির ও তানভীর। আবির মেঘের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমাকে কতবার বলছি সিমটা চেঞ্জ করে দেই, কিন্তু তুমি কোনো কথা শুনতেই চাও না। এই সিমটা তো অনেক নেট ডিস্টার্ব করে। মেঘ মুখটা একটু গম্ভীর করে বলল, করুক, তাও আমি এটাই ব্যবহার করব। আবির মৃদু হেসে বলল, তা মহারানী কার সাথে কথা বলা হচ্ছিল? মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আহিয়ার আব্বু তামিমের সাথে কথা বলছিলাম। আমরা যে দেশে ফিরেছি সেটার ওকে জানালাম। এবার আবির বলল, ও আচ্ছা। ওদের কথার মাঝে তিধার কণ্ঠ শোনা যাচ্ছে জোরে জোরে। তানভীর আসার পর থেকে তিধা অভিমানী কণ্ঠে তার পাপাকে বলছে, পাপা তুমি সবাইকে পেয়ে আজকে আমাকে ভুলিয়ে গিয়েছো। তানভীর বলল, আমি কি আমার মাম্মামকে ভুলে যেতে পারি? তিধা মুখ গম্ভীর করে সোফার এক কোণে বসে বলল, ভুলে গেছো, তাতে আমি প্রমাণ পাচ্ছি। তানভীর আর আহ্লাদি মেয়েকে বোঝানোর ভঙ্গিতে বলল, তুমি এখনো কিছুই প্রমাণ পাওনি মাম্মাম। তিধার পাপানকে নিয়ে একটু তাকিয়ে বলল, প্রমাণ পেয়ে। পুরো কথা শেষ করার আগেই তিধার চোখ বড় বড় হয়ে গেল। দেখলো তানভীরের হাতে 3টি কিটক্যাট চকলেট। তানভীর একটা এগিয়ে দিল মেয়ের দিকে, আর 2টা এগিয়ে দিল আহিয়া ও আদিবা দিকে। তিধা খুশিতে তার পাপাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ সো মাচ, ইউ আর দ্য বেস্ট পাপা ইন দ্য ওয়ার্ল্ড। বাবা মেয়ের কাণ্ড দেখে উপস্থিত সবাই হেসে দিল। আহিয়া সিঁড়ি দিয়ে নামছিল। তিধার এমন আহ্লাদি কণ্ঠ শুনে একা একাই বিরক্ত ভঙ্গিতে বিড়বিড় করলো, যত ঢং। বন্যার মেঘ সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। একে একে খাবার টেবিলে উপস্থিত হলো সবাই। খান বাড়িতে ছোট বড় সকল সদস্য, বহু বছর পর পুরো পরিবার আজ একসাথে খেতে বসেছে। আলী আহমেদ খান বলেন, মৃত্যুর আগে সবাই একসাথে এই দিনটা তো দেখায় আমার শেষ ইচ্ছে ছিল। এই বুড়ো বয়সে আমার আর কী চাওয়া থাকতে পারে। আলী আহমেদ খানের পাশে বসেছে আহিয়ান, সেই ছোটবেলার মতো। আহিয়ান বড় দাদুর হাতে হাত রেখে আশ্বাস দিয়ে বলল, কে বলেছে তুমি বুড়ো হয়ে গেছো? তুমি তো এখনো ইয়াং ম্যান। এবার তিধা এসে পেছন থেকে আলী আহমেদ খানের গলা জড়িয়ে ধরে বলল, ইয়েস দাদু, তুমি তো এখন অনেক হ্যান্ডসাম। নিজেকে বুড়ো কেন বলছো? আলী আহমেদ খান হাসলো। ইকবাল খান পাশ থেকে বলল, ভাইজান আজ এত খুশির দিনে এসব কেন বলছেন? আবির সবার মনোযোগ ঘোরানোর জন্য বলল, তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। ইকবাল খান আবিরের দিকে তাকিয়ে বলল, বাড়ি ফিরেছি পর থেকে তো শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজই পাচ্ছি, এখন আবার কী সারপ্রাইজ দিবি? সারপ্রাইজের কথা শুনে তো আহিয়া তো ভীষণ এক্সাইটেড। আহিয়া উঠে এসে আবিরকে বলল, পাপা তাড়াতাড়ি বলো না কী সারপ্রাইজ। ওর দেখা দেখি তিধা এসে আবিরকে বলতে লাগলো, ও বড় পাপা তাড়াতাড়ি বলে ফেলো না, আমার যে আর তর্স হয়েছে না। আহিয়ান এক নজরে সেদিকে তাকিয়ে বের করে বলল, রিকিল আউট। আলী আহমেদ খান পাশে বসে থাকায় খুব সহজেই আরিয়ানের কথাটা শুনতে পেল। মুচকি এসে আবারও মনোযোগ দিল আবিরের কথা দিকে। আবির আহিয়া ও তিধার উদ্দেশ্যে বলল, আরে আম্মুরা, আমি তোমাদের অবশ্যই বলবো, বরং এখনই তোমরা গিয়ে বসো। আমি বলতেছি। ওর কথা শুনে খুশিতে দুজনে গিয়ে চেয়ারে বসলো।
আবির বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, অনেক বছর বাইরে ছিলাম, পুরনো বন্ধু ও আত্মীয় স্বজন, তাদের কারোর সাথেই তো দেখা হলো না। ভাবছি সবাই একসাথে কোথাও বেড়াতে যায়, তাহলে একসাথে সবার একটা রিউনিয়ন হবে, ছেলেমেয়েরাও একটু আনন্দ করতে পারবে। আমাদের পুরনো বন্ধুবান্ধবদের সাথে আমাদের সম্পর্ক এখনও কতটা মজবুত এবং কতটা বিশ্বাসের, তা আমাদের ছেলেমেয়েদের অনেক কিছু শিখবে। আবির পুরো কথা শুনে মোজাম্মেল খান বলেন, কোথায় বেড়াতে যাবে আবির? মৃদু হেসে বলো, আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি পুরো ফ্যামিলি নিয়ে সাজেক ভ্যালি ঘুরতে যাব 7 দিনের জন্য। পাশ থেকে হঠাৎ তীরা চিৎকার দিয়ে বলল, সাজেক ভ্যালি মানে মেঘের রাজ্য? ওয়াও! আহির এবার বিরক্ত হয়ে তিতাকে একটা ধমক দিয়ে বলল, শ্যাট আপ আইডিয়ট, বড়দের কথার মাঝকে বাসালগিরি করা বন্ধ রাখ। আবির ছেলের দিকে তাকিয়ে একটু চোখ রাঙিয়ে দিল। মুহূর্তে আহিয়ার মাথা নিচু করে খাওয়া শুরু করলো। আবির আবারও সকলের দিকে তাকিয়ে বলা শুরু করলো, তোমরা সবাই প্রস্তুত নাও, আগামী পরশুদিন আমরা সবাই একসাথে সাজেক যাচ্ছি। দ্বিধা যেই না আরেকটা চিৎকার দিয়ে বলবে, হুররে, ঠিক তখনই চোখ গেল আহিয়ানের গম্ভীর মুখে। মুহূর্তে দ্বিধা রানী ঠোঁটে এক আঙ্গুল চেপে বসে রইল। মেঘ আবিরের গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, কিন্তু সবাই কি তো অল্প সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে যেতে পারবে? তাছাড়া মিম ও ফুপিদের তো এখনো জানানোই হয়নি, এমনকি মিম তো জানেই না আমরা দেশে ফিরেছি। এবার তানবীর খেতে খেতে বলল, বনু, তুই তো চিন্তা করিস না, যেখানে ভাইয়া আর আমি যাচ্ছি সেখানে কোনো কাজ অসম্পূর্ণ থাকে। আমি আর ভাইয়া বাড়ি ফেরার সময় ফুপির বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে সব কিছু বলে মিমের সাথে দেখা করে পরেই বাড়িতে ফিরেছি। আহিয়া খুশিতে গদগদ হয়ে বলল, মিম ফুপি জানে আমরা যে দেশে ফিরেছি? তানবীর মৃদু হেসে বলল, হ্যাঁ জানে। এবার আহিয়া একটু মন খারাপ করে বলল, ফুপিকে নিয়ে কেন আসলে না? তানবীর ভাগ্নির মাথায় এক হাত বুলিয়ে দিয়ে বললেন, মন খারাপ করো না মা, তোমার আফির চাচ্চু বাড়িতে নেই, তাই মিম আসেনি। তবে আফিরের সাথে ফোনে কথা হয়েছে, আফির মিম ও উষাকে নিয়ে আগামীকালই আসবে। এবার আহিয়া খুশিতে বলল, ওয়াও, থ্যাঙ্কস গ্রেট। উষাকে তো সামনাসামনি দেখাই হয়নি, গত 12 বছর সকলের জীবনটা অনেক পরিবর্তন ঘটেছে। বিয়ের শুরুতেই মিমের বেবি কনসেপ্ট করতে না চাইলেও দীর্ঘ 10 বছর পর আরিফ ও মিমের ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়। আরিফ তার মেয়ে বলতে পাগল, তাছাড়া জান্নাত ও আসিফের মেয়ে অনেক বড় হয়ে গেছে। দ্বিধা ও জান্নাতের মেয়ে জুই একই গার্লস কলেজে পড়ে। অন্যদিকে আইরিনের বয়স 5 আগে বিয়ে হয়েছে, এখনও সন্তান নেননি তারা। আইরিনকে বড় এক বনেদি পরিবারে বিয়ে দেওয়া হয়েছে। যৌবনের শুরুতেই রাফিদের সাথে তার একটা ভালো বন্ধুসুলভ সম্পর্ক থাকলেও সময়ের বিবর্তনে তা কালচে রূপ ধারণ করে। তাই এই জীবন রাফির ও আইরিনের প্রেমটি অপূর্ণই রয়ে গেল। বর্তমান মেঘ তানভীরের উদ্দেশ্যে বলল, ওরা সবাই যাবে তো? তানভীর জবাবে বলল, হ্যাঁ সবাই যাবে, শুধু ফুপি আর ফুপু বাদে। মেঘ বলল, কেন? তানভীর, ফুপির হাঁটুর ব্যথাটা বেড়েছে, তাই সে দূরে কোথাও যেতে পারবে না। এতক্ষণ সকলের কথা শুনে আলী আহমেদ খান নীরবতা ভেঙে আবিরকে উদ্দেশ্য করে বললেন, আবির, তোমাদের প্ল্যানটা ভালো, কিন্তু আমি আর তোমার আম্মু যাচ্ছি না, তোমরা সকলে যাও, আনন্দ করো। আবির খানিকটা ভুরু কুঁচকে বলল, কেন আব্বু, চলুন না সবাই একসাথে যায়, ভালো লাগবে। এমন সময় মেঘ আলী আহমেদ খানকে বলল, চলেন না আব্বাজান, সবাই একসাথে গেলে অনেক মজা হবে। কিন্তু আলী আহমেদ খান জানালেন, এই বয়সে তাদের তো জার্নি শরীরের জন্য অনেক ক্ষতিকর। আলী আহমেদ খানের কথা শুনে এবার মোজাম্মেল খান, ইকবাল খান, হামিরা খান ও আকলিমা খান সবাই একসাথে জানালো তারা কেউই যাচ্ছে না এইবারের ট্রিপে, যেন পরিবারের বাকিরা যায়। আবির একটা দীর্ঘশ্বাস ফেলল, কি আর করার, গুরুজনদের যেখানে অসুবিধা হবে সেখানে তাদের জোর করা না উত্তম। মেঘ ও বন্যা খানিকটা মন খারাপ হয়ে গেল। সেটা দেখে মোজাম্মেল খান মেয়ে ও ছেলে বউর মাথা কথা দিলেন, অন্য এক সময় তারা পুরো পরিবার মিলে ঢাকার মধ্যে কোথাও ঘুরতে যাবে। এই কথা শুনে মুহূর্তে সকলের চেহারা হাসি ফুটে উঠল।
সুন্দর মনোমুগ্ধ করা একটা সকাল। সূর্যি মামা চারদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। আহিয়ানের কাজ সকাল সকাল বের হবে বলে ঠিক করেছে। অনেকগুলো বছর পেরিয়ে গেছে ছোটবেলার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ার বাইরে কথাও দেখা সাক্ষাৎও হয় না। আহিয়া শাওয়ার সেরে এসে পড়ল বিপত্তে। তার লাগেজটা রুমে কোথাও নেই। গতকাল সন্ধ্যায় তিধার রুম ছেড়ে তাড়াতাড়ি আসার সময় লাগেজটা নিজের রুমে আনতে ভুলে গেছে। এখন টাওয়াল পরা অবস্থায় কিভাবে যাবে তিধার রুমে? আহিয়ানের পাশের রুমটা তিধার, কিন্তু একটা মেয়ের রুমে হঠাৎ এভাবে ঢোকা মোটেও সভ্যতার লক্ষণ নয়। কি আর করার, যেতেই হবে ভেবেই হাঁটা দিল তিধার রুমের দিকে। দরজা কয়েকবার টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আয়ানের হাতে হালকা ধাক্কায় রুমের দরজাটি খুলে গেল। দরজা খোলা দেখে আয়ান ভাবল রুমের ভিতরে কেউ নেই। তাই স্বাচ্ছন্দ্যে ভেতরে ঢুকে এগিয়ে গেল লাগেজটির দিকে। লাগেজ হাতে পেছনে ঘুরতে নজর গেল বিছানার দিকে। সেখানে এলোমেলো হয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে তিধা। ঘুমের মধ্যে মেয়েটাকে অনেক মায়াবী লাগছে। এলোমেলো চুলগুলো কিছুটা ছড়িয়ে ছিটিয়ে আছে চেহারায়। গোলাপি ওষ্ঠযুগল, নিঃশ্বাসে ওঠানামা মৃদু মৃদু কাঁপছে। আহিয়ান লাগেজটা ছেড়ে দিয়ে এক পা দুপা করে এগিয়ে গেল সেদিকে। হালকা চোখে তাকালো তিধা মায়াবী অদলে। আলতো স্পর্শ করলো মেয়েটার চোখে বড় বড় পাপড়িতে। তারপর হালকা ফু দিল কপালে, অবহেলায় পড়ে থাকা চুলগুলোতে। মুখের উপর গরম নিঃশ্বাস অনুভব হতেই তিধা হালকা নড়েচড়ে চোখ মেলল। উঠে বসে পুরো রুমে এক নজর তাকালো। দেখলো পুরো রুমে কোথাও কেউ নেই। হঠাৎ চোখ গেল ঘড়ির দিকে। সকাল 9টা বাজে। এটা দেখার পর তিধার চোখ তো কপালে ওঠার উপক্রম। চোখ বড় বড় করে একবার তাকিয়ে দেখে। দৌড় দিল ওয়াশরুমের দিকে। ঝটপট ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে নিল কলেজের জন্য। ব্যাগ কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে লক্ষ্য করলো একবার ড্রয়িং রুমের সকলের দিকে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানবীর সকাল 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 নাস্তা না খেয়ে বেরিয়ে গেছেন। বাকিরা এখন নাস্তা করছে। মেঘ, রায় ও বন্যা রান্নাঘরে। নিজের মাম্মামকে রান্নাঘরে দেখে তিধা নাস্তা না করে চোরের মতো বেরিয়ে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। কিন্তু আহিয়ানের চোখে তা খুব সহজে ধরা পড়ে গেল। আহিয়ান হালকা শয়তানি হেসে বন্যার উদ্দেশ্যে জোরে বলল, মামুনি একটু এদিকে এসো তো। বন্যা কিচেন থেকে বেরিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল, তোর কি কিছু লাগবে আহিয়ান? তিধার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, আমার আর একটা ডিম পোস্ট করে দাও প্লিজ। ঠিক তখনই বন্যার চোখ গেল প্রধান ফটকের দিকে। তিধা ছুটে বেরিয়ে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। হঠাৎ মায়ের থমকে দাঁড়ালো। চোখ বন্ধ করে ঘুরে তার সকলের দিকে ফিরল। চোখ খোল। মায়ের ধমক শুনে তিধা হঠাৎই কেঁপে উঠে চোখ মেলল। প্রথমে নজর পড়ল মায়ের রাগী মুখ। তারপর নজর গেল একটু দূরে আহিয়ানের দিকে, যে মিটিমিটি এসে পরোটা মুখে ছেড়ে দিচ্ছে। তিধার আগে কটমট করে সেদিকে তাকিয়ে ওই পিছনে কি আবারের দিকে তাকালো। মায়ে হঠাৎ চমকে থমথম খেয়ে থাকলো। বন্যা, তোকে আর কতবার বলতে হবে? সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়বি, তারপর পড়তে বসবি, ঠিক 8টায় তোর পাপার সাথে নাস্তার টেবিলে থাকবি। আর তিধা একটু ইতস্ত করে বলল, না মানে মাম্মাম, কাল থেকে উঠব, আজকে সজাগ পাইনি। বন্যা, ছি তিধা, এই একই কাজ আর কতদিন বলবি? প্রতিদিনই তো বলিস কাল থেকে উঠব। আইডিয়া। আহিয়ার খাওয়া শেষ করে টিস্যু হাতে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বলল, থাক মামুনি, আজকে যেন ছেড়ে দাও। বলছে তো কাল থেকে ভালো হয়ে যাবে। বন্যার আগে কটমট করতে করতে বলল, ও প্রতিদিন একই কথা বলে। আহিয়ার মুখে একটু অসহায় ভাব করে বলল, থাক মামুনি, পিচ্ছি মানুষ, আরেকবার সুযোগ দাও। তিধা আহিনার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে মনে মনে বলল, বিদেশি বাদর, জুতো মেরে গরুদান করা হচ্ছে তাই না? নাস্তা খেয়ে বের হ, মায়ের কথা। তিধার ভাবনাচূন্য হলো। তিধা জানালো সে খাবে না, তার এখন সময় নেই। ইতিমধ্যে আহিয়ান তিধাকে পাশ কেটেই বেরিয়ে গেছে। তিধাও তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর তার অনেক লেট হয়ে যাচ্ছে। তিধাকে দেখা মতো ড্রয়িংয়ে আঙ্কেল বলল। গাড়ি থেকে বের করতে গেলেন। তিশা গাড়ির অপেক্ষা করছে। ঠিক তখনই
আবিরের নীল রঙের বাইকটি নিয়ে বাড়ির গ্যারেজ থেকে বেরিয়েছে আহিয়ান। পরনে তার কালো শার্ট, ইন করা সুটাম দিয়েই হাতের কবজিতে কালো চকচকে একটা নতুন ঘড়ি, চোখে সানগ্লাস। তৃতীয় দৃষ্টিতে তাকিয়ে রইল আহিয়ানের যাওয়ার দিকে। মনে মনে বলল ফর্সা বাদর, টাকে কালো শার্টে হেব্বি লাগছে। হঠাৎ গাড়ির হর্নের শব্দে তিশা সেদিকে তাকালো, দেখলো ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এবার তিদা চলো কলেজের উদ্দেশ্যে। বেলা 11টা। খানবাড়িতে এসে পৌঁছেছে আরিফ, মিম ও উষা। মিম তো ছুটে গিয়ে জড়িয়ে ধরলো মেঘকে। দুই বোনের সে কি কান্না!